কিন্তু এখানে ভায়োলিনের কি সম্পর্ক? দেখাই যাক কি সম্পর্ক। দিবাকর বাবু। রাজীব অনিকেতের কথায় ভায়োলিনের সুর তোলে। সবাই সেই সুরে লীন হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আচমকা ভায়োলিনের তার ছিঁড়ে যায়। কিন্তু আমি তো আপনাকে এত সহজে ছেড়ে দেব না। আপনি আমার শরীর নিয়ে খেলেছেন, মন নিয়েও খেলেছেন। আমি আপনাকে আমার ব্যবসার সময়টা আপনাকে দিয়েছি। এতেই অনুমান আমার সত্যি মনে হয়। আরও একটা বিষয়, রঘু কাকা তখন বলছিল একই কথা যখন একটা বিষয় নিয়ে আলাদা আলাদা ব্যক্তি বলে তখন তার মধ্যে সত্যিই কিছু আছে। তোমার নিশ্চয়ই মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপকদের সাথে আলাদাভাবে কথা বলেছিলাম। সকাল ঠিক 11টা, শীতের সকাল। সেদিনের শীতটা অন্য দিনের তুলনায় আরো বেশি জাঁকিয়ে বসেছে। রঘু কাকাকে দেখছি তার সমস্ত গরম পোশাকগুলো আলমারি থেকে বের করে একেবারে পসরা সাজিয়ে বসেছে। গত বছর সিকিম থেকে কিনে আনা পশমের কোট আর হ্যাটটা মাথায় দিয়ে আমার সামনে এসে দাঁড়ায় রঘু কাকা। কি হে ছোকরা, কেমন দেখাচ্ছে আমায়? প্রথমটায় আমি রঘু কাকাকে দেখে ফিক করে হেসে ফেললাম। আমার হাসি দেখে রঘু কাকা ভীষণ রেগে যায়। তুমি হাসছো? আজ থেকে তোমার চা বন্ধ। যাও, বেরো আমার ঘর থেকে। আরে রাগ করো না, তোমাকে সত্যি দারুণ দেখাচ্ছে। একেবারে একেবারে যেন ব্রিটিশ। থাক, তোমাকে আমার প্রশংসা করতে হবে না। তোমরা বেরোবে আমার ঘর থেকে। এমন সময় টেলিফোনটা বেজে ওঠে। অনিকেত টেলিফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, অনিকেত ঘোষ বলছি, বোলপুর থেকে। হ্যাঁ বলুন। খুন কবে হয়েছে? গতকাল সন্ধে? আচ্ছা বেশ, আমি কিছুক্ষণ পর আসছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। অনিকেতকে দেখলাম অনেকক্ষণ চুপ করে থাকতে। তার মানে অপর প্রান্তের ব্যক্তি অনেক কিছুই বলছে, হয়তো এখনই যেতে বলেছে কোথাও। আর খুনের তদন্তই যে কারণ সেটা আর বুঝতে বাকি নেই। সুজিত, হ্যাঁ বলো। আমাদের এক্ষুনি বোলপুর যেতে হবে, তৈরি হয়ে নাও। বোলপুর? কিন্তু হঠাৎ? গোয়েন্দাবাবুর সাথে এত বছর ধরে আছো, এটা তো জানোই আমাদের হঠাৎই বের হতে হয়। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর দুপুরে বাইরে খেয়ে নেবো। কেমন? বোলপুরে যে যেতে হতে পারে তা আমার আগেই খানিকটা অনুমান হয়েছিল। বোলপুরের তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় একটি ইতিহাসের ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ছাত্রীটির নাম মধুমিতা। পুলিশ সহ সেই ছাত্রীর সহপাঠীদের মন্তব্য এটা খুন, সেটাও আবার গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে। মৃতদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অনেকটা নির্জন জায়গায়। দিন ছাড়া সাধারণত বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীরাই নাকি সেই জায়গায় যায় না। এই খুনের অপরাধী হিসেবে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র রাজীবকে গ্রেপ্তার করা হয়, যার কিনা আবার দুদিন পর গুজরাটে একটি গানের অনুষ্ঠান আছে। রাজীব ছেলেটিও বেশ ভালোই গায়। ছেলেটির বাবা বেশ ধনী। এই সমস্তটাই আজকের খবরের কাগজে বেরিয়েছে। আমি ভাবছিলাম অন্তত ছেলেটির অপরাধ যদি 90% মিলে যায় তাহলে হয়তো অনিকেতের টেলিফোন বাজবে না। কিন্তু রাজীবকে অপরাধী প্রমাণ করতে ব্যর্থ হলে টেলিফোন বাজবেই। আর অনিকেতের মুখে বোলপুর শুনে আরও নিশ্চিত হয়ে গেলাম। আমি আর অনিকেত তৈরি হয়ে বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনিকেতকে চুপ থাকতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, তা কোথায় যাচ্ছি প্রথমে? বোলপুরের প্রদীপ ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে। গতকাল রাতে তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
ছেলেটির নাম কি রাজীব? আজকের খবর তো পড়েইছ নিশ্চয়ই। মধুমিতা নামের একটি ছাত্রী খুন হয়েছে, আর সেজন্যই রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপবাবুর স্ত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। ওনাদের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনাটা প্রদীপবাবুর স্ত্রী মেনে নিতে পারেনি। তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রদীপবাবু অনুরোধ করলেন তার বাড়িতে যেতে। আমি অনেকটাই সঠিক ভেবেছিলাম, কিন্তু ছেলেটির বাবা টেলিফোন করবে সেটা অনুমান ছিল না। আমি ভেবেছিলাম এই খুনের তদন্তকারী পুলিশ অফিসার দিবাকরবাবু হয়তো টেলিফোন করবেন। যাই হোক, ঘণ্টি তো বেজেছে। এরপর গাড়ি এসে থামে প্রদীপবাবুর বাড়ির সামনে। বেশ বড় বাড়ি, সামনে খোলা বাগান আছে, একটি জিপ গাড়িও আছে বাড়ির সামনে। ভেতরে ঢোকার দরজা বন্ধ থাকায় কলিং বেল টিপতে হয়। নমস্কার, আমি অনিকেত ঘোষ। আমি সুজিত গঙ্গোপাধ্যায়। ও নমস্কার, আমি প্রদীপ ভৌমিক। আমি আপনাকে টেলিফোন করেছিলাম। আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকেই সোফায় বসি। তিনি ভেতরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বসেন আমাদের সামনে। ঘরের সুসজ্জা দেখলেই বোঝা যায় বেশ ধনী বাপের মানুষ এই প্রদীপ ভৌমিক। দামি দামি সব আসবাবপত্র, বিখ্যাত চিত্রকরদের ছবি দেওয়ালে ঝুলছে। দুঃখিত, আপনাদের বসিয়েই ভেতরে চলে গেলাম। আসলে আমার স্ত্রীকে ওষুধ দিচ্ছিলাম, তাকে শুইয়ে দিয়েই এলাম। না না, ঠিক আছে, বলুন আপনি যে কারণে টেলিফোন করলেন। প্রথমেই অনেক ধন্যবাদ যে আমার টেলিফোনে আপনারা এসেছেন। আসলে আমি যে আপনাদের কাছে যাব সেই পরিস্থিতি আমার নেই। আমি আজ সকালেই গুজরাটে চলে যেতাম, কিন্তু আচমকা গতকাল রাতেই পুলিশ রাজীবকে গ্রেপ্তার করে। আর রাজীবের মা অসুস্থ হয়ে পড়ে। আমি কি করব একেবারেই বুঝতে পারছিলাম না। রাতটা থানায় পুলিশকে অনেক অনুরোধ করলেও আমার ছেলেকে তারা ছাড়তে রাজি হলো না। কোনো রকমে রাত পেরোতেই ভাবলাম আপনার কাছে যাব, তৈরিও হলাম। কিন্তু রাজীবের মায়ের সকালে অবস্থা আরও খারাপ হতে লাগলো। হ্যাঁ, আপনার সমস্যাটা বুঝেছি, আর এতে অভিযোগ নেই কোনো আমাদের। আপনি নিশ্চিন্তে বলুন। আপনি বলছিলেন গুজরাট যাবেন, কেন? ব্যবসার সূত্রে? হ্যাঁ, আমার বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবসা রয়েছে। আর তাছাড়া দুদিন পরে রাজীবও গুজরাট যেত। ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর গান গাইবার কথা। একবার যদি সেই মঞ্চে বিখ্যাত সব শিল্পীদের মাঝে গাইতে পারে, তবে ওর স্বপ্ন কিছুটা হলেও পূর্ণ হবে। রাজীব ছোট থেকেই গান গায়, আর খুব ভালোই গায়। লেখাপড়াতেও মেধাবী, কিন্তু গান নিয়েও স্বপ্ন দেখে। আর আমার ছেলেই আপনাকে খবর দিতে বলেছিল। আপনার রহস্য উদ্ঘাটনের বিষয়ে ও সব জানে। তাই আমিও আর দেরি করলাম না, থানা থেকে বাড়ি ফিরেই আপনাকে টেলিফোন করলাম। কথাগুলো বলতে বলতেই প্রদীপবাবু আবেগপ্রবণ হয়ে পড়েন। চশমার ফ্রেম সরিয়ে চোখ মুছে নেয়। খবরের কাগজে যা দেখলাম, যে মেয়েটি খুন হয়েছে তার নাম মধুমিতা, ইতিহাসের ছাত্রী। বিশ্বাস করুন অনিকেত বাবু, আমার ছেলে খুনি নয়। ওর স্বপ্ন, ওর ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে ওই জেলখানার ভেতরে। আপনি ওকে বাঁচান। আমাদের একমাত্র ছেলেও কখনো কারোর সাথে কোনোদিন ঝামেলায় জড়ায়নি। সারাক্ষণ গান নিয়ে থাকতেই ও ভালোবাসে। আর এই মধুমিতা নামের মেয়েটার কথা কখনো রাজীব আমাকে বলেও নি। সবই তো বলতো, কিন্তু এই নাম তো কখনো শুনিনি। আচ্ছা, পুলিশ কি বলছে? পুলিশ তো অনেক কিছুই বলছে অনিকেত বাবু, কিন্তু সে সবই ভিত্তিহীন। যেমন?
যেমন রাজীবের নাকি মধুমিতার ওপর আগে থেকেই আক্রোশ ছিল, সে নাকি খুনের হুমকিও দিয়েছিল। আমি এসব যদিও বিশ্বাস করি না। রাজীবের ঘরটাকে একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রদীপবাবু আমাদের রাজীবের ঘরে নিয়ে যায়। ঘরটা বেশ বড়। ঘরের সাথেই ঝুল বারান্দা আছে। সারাটা ঘরে বিভিন্ন সব বাদ্যযন্ত্র রাখা সুসজ্জিতভাবে। অনেক পুরস্কারও আছে। রাজীবের বিভিন্ন বয়সের ছবি ছাড়াও আরও অনেকেরই ছবি বাঁধানো। রাজীবের ছবিটাতে খুব সুন্দর লাগছিল তাকে। সুদর্শন চেহারা, মাথার ছাঁটা চুল, চোখগুলো গভীর। অনিকেত রাজীবের পড়ার টেবিলের ড্রয়ার, বই, ডায়েরি সব কিছুই বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করতে থাকে। ওর মুখ চোখের ভঙ্গিমা ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে থাকে। হয়তো কোনো কিছু সূত্র সে খুঁজে পেয়েছে। রাজীব বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারে। ও নতুন নতুন বাদ্যযন্ত্র শেখার আগ্রহ খুব। হ্যাঁ, সেটাই দেখছি। বিভিন্ন ভাষার গানের স্বরলিপিও দেখছি ডায়েরিতে লেখা। অনিকেত বাবু, আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে খুনি হতে পারে না। ওকে দয়া করে নির্দোষ প্রমাণ করুন। আমি আমার ছেলে বলে বলছি না, ওর সত্যি কোনো খারাপ অভ্যেস নেই। ঠিক আছে, আমরা এখনই থানায় যাব। রাজীবের সাথেও কথা বলতে হবে একবার। আমি চেষ্টা করব সত্যিটাই উদ্ঘাটন করার। এতে দোষী যে কেউ হতে পারে। যেভাবেই হোক আপনি আমার ছেলেকে উদ্ধার করুন অনিকেত বাবু। আপনার সামনে আমি হাত জোর করছি। আপনি যত টাকা পারিশ্রমিক চান আমি দেব। শুধু শুধু দেখুন প্রদীপবাবু, হ্যাঁ, এটা ঠিক যে এটাই আমার পেশা, কিন্তু তার মানে এই নয় যে আমাকে টাকা দিয়ে কেনা যায়। এই রহস্য অনুসন্ধান কিন্তু আমার নেশাও বটে। তাই যে দোষী হবে তাকেই প্রমাণ সহ খুঁজে বের করব। না না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। আসলে আমি বুঝতে পারছি ছেলের জন্য উতলা হয়ে উঠেছেন আপনি। তবে টাকা থাকা সত্ত্বেও তো দেখলেন পুলিশের কাছ থেকে ছেলেকে ছাড়াতে পারলেন না। হ্যাঁ, মানে আমি নমস্কার, আমরা আসছি। অনিকেতের মুখে এমন কথা শুনে প্রদীপবাবু রীতিমতো থতমত খেয়ে গিয়েছেন, সেটার তার মুখশ্রী দেখে স্পষ্ট বোঝা যায়। আমি আর অনিকেত প্রদীপবাবুর বাড়িতে বেশিক্ষণ না থেকে বেরিয়ে আসি। বেরোনোর আগে লক্ষ্য করলাম প্রদীপবাবুর স্ত্রী সত্যিই বিছানায় শয্যাশায়ী। সেটা দরজার ফাঁক থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রদীপবাবু বাড়িতেই থেকে যান। আমরা দুজনে থানায় উপস্থিত হতেই পুলিশ অফিসার বুঝি আমাদের দেখে কিছুটা অনুমান করেছেন। আমাদের দুজনের পরিচয় দিতেই তিনি বেশ খুশি হলেন। নমস্কার, আমি এই থানার অফিসার দিবাকর সিনহা। আপনাদের দুজনকে দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আমার। অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে সাক্ষাৎ করার, আর বিশেষ করে অনিকেতবাবুর সত্যান্বেষণের সাক্ষী হওয়ার। আপনার সেই আশা বোধ করি খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তা আপনারা এখানে হঠাৎ করে? দিবাকর বাবু, আপনি গতকাল রাতে রাজীব ভৌমিক নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করেছেন। সেই বিষয়েই তদন্ত করতে এসেছি। হ্যাঁ, মধুমিতা নামের এক ছাত্রীকে খুনের অপরাধে। কোনো প্রমাণ পেয়েছেন কি খুনের? না, প্রমাণ বলতে মধুমিতার বান্ধবী পিয়ালি, তারা দুজনে একই ঘরে বিশ্ববিদ্যালয়ের মেসে থাকতো। পিয়ালির অভিযোগ রাজীবের দিকে, কারণ রাজীব নাকি অনেক দিন থেকেই মধুমিতাকে প্রেম প্রস্তাব দিয়ে যাচ্ছিল, আর মধুমিতা বারবারই নাকি প্রত্যাখ্যান করে যাচ্ছিল। তাই রাজীব মধুমিতাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আর সেই কথার ভিত্তিতেই আমরা রাজীবের কয়েকটা চিঠিও মধুমিতার ঘর থেকে উদ্ধার করেছি। সেই চিঠিগুলো আছে এখানে? হ্যাঁ, এক মিনিট। অনিকেত আর আমি চিঠিগুলো পড়তে থাকি। প্রায় 7-8খানা মতো চিঠি হবে। কিন্তু দিবাকর বাবু, এই চিঠিতে তো এমন কিছু লেখা নেই যার থেকে মনে হতে পারে যে রাজীব খুনি। তা হয়তো মনে হয় না, কিন্তু পিয়ালি বলেছে
এই হুমকি নাকি রাজীব মধুমিতাকে তারই সামনে দিয়েছে। অনিকেতকে লক্ষ্য করলাম সে গভীরভাবে কিছু একটা ভাবছিল। দিবাকর বাবু, রাজীবের সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন তবে। থানায় গিয়ে রাজীবকে দেখে সত্যি মায়া লাগছিল। ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি সেটা অনুমান করা যাচ্ছিল। ফর্সা, শীর্ণকায়, চোখগুলো গভীর, চুলগুলো ছোট করে ছাঁটা। দিবাকর বাবুকে দেখেই রাজীব উচ্চস্বরে বলতে থাকে, বিশ্বাস করুন অফিসার, আমি মধুমিতাকে খুন করিনি। আমি তো ওকে ভালোবাসতাম। আমি কেন ওকে খুন করব বলুন? দয়া করে আমাকে ছেড়ে দিন অফিসার। আমি মধুমিতাকে শেষ একবার দেখতে চাই। প্লিজ অফিসার, প্লিজ। আমার নাম অনিকেত ঘোষ। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। সত্যি কথা বললে তুমি এখান থেকে ছাড়া পেলেও পেতে পারো। আপনি অনিকেত ঘোষ? মানে গোয়েন্দা অনিকেত ঘোষ? হ্যাঁ, কিন্তু তোমার বাবা যে বললেন তুমিই আমাকে খবর দিতে বলেছ, তাহলে? হ্যাঁ, বাবা ঠিকই বলেছেন। আমি খবর দিতে বলেছি আপনাকে। আসলে আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, শুধু আপনার বিষয় শুনেছি। ও আচ্ছা, বেশ। আমি নিশ্চিত এবার সত্যের উদ্ঘাটন হবেই। আমি জানি এবার আপনি রহস্যভেদ করবেন। আপনি যা জিজ্ঞেস করবেন আমি সব সত্যি উত্তর দেব। আমি এই কারাগারে থাকতে চাই না, বিশ্বাস করুন, আমি এই কারাগারে থাকতে চাই না। অনিকেত সামনেই টেবিলে রাখা জলের গ্লাসটা এগিয়ে দেয় রাজীবের দিকে। রাজীব এক নিঃশ্বাসে জলটা পান করে। আচ্ছা রাজীব, তুমি কতদিন থেকে মধুমিতাকে চেনো বা জানো? প্রায় 1 বছর ধরে। ওর সম্বন্ধে ঠিক কি জানো? বিশেষ কিছুই জানি না, শুধু এইটুকু জানি যে ও অনাথ আশ্রমেই বড় হয়েছে। ইতিহাসের অধ্যাপিকা হওয়া ওর স্বপ্ন ছিল। ও অত্যন্ত মেধাবী ছাত্রী সে। তবে একদিন আমার গান শুনে মধুমিতা বলেছিল যে আমার গান নাকি ওর খুব ভালো লাগতো, আর তাই আমি ওকে আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলার জায়গাটায় বসে গান শোনাতাম। কখন যে ওকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তবে প্রেমের প্রস্তাব দিতেই ও প্রত্যাখ্যান করে। আমি ভাবতেই পারিনি যে ওর মনে আমার জন্য তেমন জায়গা নেই যতটা আমি তাকে নিয়ে ভাবতাম। প্রেমে প্রত্যাঘাত হয়ে মেয়েটাকেই খুন করে ফেলবে? বিশ্বাস করুন অনিকেত বাবু, আমি খুন করিনি। আমি তো তারপর থেকে ওর সাথে আর দেখাই করিনি। কিন্তু পিয়ালি বলেছে যে তুমি নাকি ওকে হুমকি দিয়েছিলে, সে তোমার হতে না পারলে অন্য কারো হতে পারবে না। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তার মানে তো। তুমি কি কিছু অনুমান করেছিলে? অন্য কারোর সাথে সম্পর্ক ছিল কি মধুমিতার? আমার মনে হয়েছিল যে অন্য কেউ আছে হয়তো মধুমিতার মনে, কারণ ও প্রতিদিন বিকেলের পর কোথাও যেত আর ফিরে আসতো সেই রাত 9টার পর। একদিন জিজ্ঞেস করায় ও বলেছিল কোন খবরের কাগজের দপ্তরে লেখালেখির কাজ করে। তবে কোথায় কাজ করে কিছুই বলেনি। হয়তো বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ আছে যার সাথে সম্পর্ক ছিল মধুমিতার। ঠিক আছে, আমার এখন আর কিছু জিজ্ঞেস করার নেই। পরে দরকার হলে আমি জিজ্ঞেস করে নেব। দিবাকর বাবু, আমি এখন আসছি।
অনেক ধন্যবাদ। অনিকেত বাবু আমাকে দয়া করে বাঁচান। একমাত্র আপনিই পারবেন আমাকে বাঁচাতে। আমার বিশ্বাস আছে আপনার ওপর, আপনার ওপর পুরো বিশ্বাস আছে। অনিকেত শুধু একবার রাজীবের দিকে তাকায়, কিন্তু কোনো কিছু না বলেই থানা থেকে বেরিয়ে আসে। অনিকেত বাবু, কোনো কিছু পরিষ্কার হলো না? মানে কিছু বুঝতে পারছেন? খুনি পাশেই আছে, পাশেই, একদম আশেপাশেই, শুধু সূত্রটা মিলছে না। অনিকেত ইন্সপেক্টর দিবাকর বাবুকে বলে যে সে আগে মৃতদেহ দেখবে, তারপর বিশ্ববিদ্যালয়ে যাবে যেখানে খুন হয়েছে। তাই বোলপুর হাসপাতালে পৌঁছে আগে মধুমিতার মৃতদেহ দেখার জন্য যাওয়া হয়। চলুন, মধুমিতার মৃতদেহটা যেখানে রাখা আছে দেখবেন। আমরা যেতে যেতেই অনিকেত দিবাকর বাবুকে কিছু প্রশ্ন করতে থাকে। আপনার কি মনে হয় মৃত্যুর কারণ কি হতে পারে? আমার কি মনে হয় জানেন তো অনিকেত বাবু, ব্লেড জাতীয় কিছু দিয়ে গলাটা চিরে দেওয়া হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন। মেয়েটার পরিবারের কি সত্যিই কেউ নেই? খোঁজ করেছিলেন যে আদৌ সে অনাথ কিনা? বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েছি, মেয়েটির পরিবারে কেউ নেই। সে অনাথ আশ্রমে থাকতো, সেখান থেকেই তার লেখাপড়ার খরচ আসত। সহপাঠীদের থেকে যা শুনলাম, মেয়েটি খুবই মেধাবী ছাত্র ছিল। হঠাৎ এমনভাবে খুন হওয়াটা সবার কাছে আশ্চর্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। হাসপাতালের পেছন দিকে একেবারে আলাদাভাবে সমস্ত মৃতদেহগুলো একটি কক্ষে রাখা হয়। কক্ষের মাঝখানে টেবিলে শায়িত মধুমিতার মৃতদেহ, সাদা কাপড়ে শরীরটা ঢাকা। মুখের থেকে কাপড়টা সরাতেই মধুমিতার মুখটা দেখে বড্ড মায়া হলো। বয়স কত আর হবে, 20 থেকে 22-এর মধ্যে। অপরূপ সুন্দরী, গোলাপি ঠোঁট, ফর্সা শরীর, টিকালো নাক। এমন সুন্দরী বোধহয় খুব কমই দেখা যায়। শারীরিক গঠনও নজর কাড়া। অনিকেত খুব কাছে গিয়ে মধুমিতাকে পর্যবেক্ষণ করে। কক্ষে ডাক্তার এবং 2জন নার্স উপস্থিত রয়েছে। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু গলাতেই আঘাতের চিহ্ন রয়েছে। কোনো ধারালো কিছু দিয়ে টেনে খুন করা হয়েছে। হতে পারে ব্লেড জাতীয় বা তার থেকেও সূক্ষ্ম কোনো কিছু দিয়ে। এমনভাবে খুন কিন্তু আমি আগে দেখিনি। এটা স্বাভাবিকভাবে মৃত্যু নয়, তাই তো? মানে আত্মহত্যা বা কোনো দুর্ঘটনা? না অনিকেত বাবু, তার তো কোনো প্রশ্নই নেই, কারণ আত্মহত্যা এভাবে সম্ভব না। তবে এটা দুর্ঘটনা হিসাবেও মেনে নেওয়া যেত যদি তাকে সেরকমভাবে উদ্ধার করা যেত। সেরকমভাবে উদ্ধার মানে কিভাবে উদ্ধার করা হয়েছে মধুমিতাকে? আমরা মধুমিতাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা বেঞ্চে বসে থাকা অবস্থায় উদ্ধার করি। আরেকটা বিষয়, মধুমিতার মৃত্যুর আগে ওর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। অনেক কষ্ট পেয়েই মারা গেছে মেয়েটা। দেখুন না কেমন চোখ দিয়ে জল বেরিয়ে গালের উপর দাগ কেটেছে। চোখের জল গালে শুকিয়ে গেছে বলেই এমন হয়েছে। অনিকেত আরও কিছুক্ষণ মধুমিতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে কি যেন ভাবতে থাকে। চলুন অনিকেত বাবু, আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। সেখানকার উপাচার্য বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। আসলে এমন ঘটনা এর আগে তো কখনো ঘটেনি। এমনভাবে একটা জলজ্যান্ত মেয়ে খুন হওয়া ভয়ঙ্কর বিষয়। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। সেটা তো উদ্বিগ্ন হওয়ারই বিষয়। আর তাছাড়া একজন ছাত্রীর এমন অকালে প্রাণ চলে যাওয়াটাও তো মর্মান্তিক। দিবাকর বাবু আর অনিকেত কথা বলতে বলতেই আমরা পুলিশের জিপের দিকে এগিয়ে যাই। গাড়িতে বসতেই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে গাড়ি ছুটতে থাকে। আপনারা কতদূর তদন্ত এগিয়েছেন এখনো পর্যন্ত? আসলে গতকাল রাত 8টা নাগাদ আমরা মধুমিতার মৃতদেহ উদ্ধার করি। তারপর তার সহপাঠী সহ বিশ্ববিদ্যালয়ের অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো তথ্যই উদ্ধার করা যায়নি। কাল রাতেই মধুমিতার এক বান্ধবী থানায় টেলিফোন করে জানায় যে রাজীব নামের একটি ছেলে আছে। সে ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র।
কয়েকদিন ধরেই সে নাকি মধুমিতাকে খুব বিরক্ত করছিল, এমনকি একবার নাকি মেরে ফেলারও হুমকি দিয়েছিল। আর সে কারণেই তাকে আমরা গতকাল অনেক রাতেই তার মেস থেকে তাকে গ্রেফতার করি। এরপর রাজীবের বাবা থানায় এসে জানান যে 2 দিন পরেই নাকি সে গুজরাট যাচ্ছে একটি গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, কারণ রাজীব নাকি খুব ভালো গান করে আর সে এটা নিয়ে এগোতে চায়। রাজীবের বাবা একজন শিল্পপতি, এখানকার বেশ ধনী ব্যক্তি। তিনি অনুরোধ করলেন 2 দিনের মধ্যেই রাজীব যদি অপরাধ করে থাকে তবে তার শাস্তি হোক, আর নইলে নিরপরাধ হিসাবে ছেড়ে দেওয়া হোক, কারণ যে অপরাধ সে করেনি তার জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অবশ্য আমারও রাজীবকে দেখে মনে হলো না সে খুন করতে পারে। অল্প বয়স, চোখগুলো গভীর, মুখে একটা মায়া ছাপ, কিন্তু পুলিশের উর্দি শরীরে চাপিয়ে এসব অনুভূতি মূল্যহীন। তাই এই তদন্তের কুল কিনারা করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছুই হদিশ পাচ্ছি না। রাজীব ছাড়ার কেউ এখনো সন্দেহর তালিকায় আসেনি? না, এখনো পর্যন্ত তো নয়। আর তাছাড়া মধুমিতার তো আর কেউ পরিচিত নেইও তেমন। গাড়ি এসে থামে তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। ইন্সপেক্টর দিবাকর বাবু আমাদের প্রথমেই সেখানে নিয়ে যান যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে। আশেপাশে কোনো ক্লাসরুম বা কোনো ল্যাব নেই। এদিকটা একেবারেই নির্জন, বড় বড় গাছ আর জঙ্গল। অবশ্য রাস্তা রয়েছে, রাস্তার পাশেই বেশ কিছুটা দূরত্ব অনুযায়ী সিমেন্টের বেঞ্চ রয়েছে। চারিদিকটা অনেকে বেশ মনোযোগ দিয়ে দেখছিল। নিজের অভিজ্ঞ মস্তিষ্ক দিয়ে অনেক কিছুই সে ভাবছিল। সেখান থেকে উপাচার্য বিনয় ভৌমিকের ঘরে গিয়ে উপস্থিত হই আমরা 3 জন। নমস্কার, আমি অনিকেত ঘোষ। আমি সুজিত গঙ্গোপাধ্যায়। উপাচার্য বিনয়বাবু, মধুমিতার খুনের তদন্তটা উনিই করবেন। আসলে অনিকেত বাবু একজন... আমি জানি, রহস্য সন্ধানী অনিকেত ঘোষকে কে না জানে, শুধু সামনে থেকেই দেখা হয়নি। কিছুদিন আগে শ্রীরামপুরের জমিদার বাড়ির রহস্য তো তিনি উদ্ধার করেছেন। ওনার সমস্ত রহস্যভেদ যেভাবে সুজিতবাবু লিপিবদ্ধ করেন, তাতে মনে হয় যেন সব কিছু নিজের চোখের সামনেই ঘটছে। সুজিতবাবু, আপনার কলমের কিন্তু তুলনা হয় না। অনেক ধন্যবাদ। মধুমিতার এই বয়সে এমন একটা মৃত্যু সত্যি খুবই মর্মান্তিক, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আপনি আপনি যত দ্রুততার সাথে আসল অপরাধীকে খুঁজে বের করবেন, তত আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। অন্তত মেয়েটার আত্মা শান্তি পাবে। আচ্ছা, এই রাজীব ছেলেটা কেমন, মানে ছাত্র হিসেবে? সে তো খুবই ভালো ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে তার গান থাকবেই। ওর গানে একটু ওই আধুনিকতার ছোঁয়া আছে, ওই নিজের মতো করে গায়। শুনেছি 2 দিন পরে ও নাকি বাইরে, মানে ওই গুজরাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে যাবে। আসলে ওর বাবার তো রাজ্যের বাইরেও ভালোই যোগাযোগ। বিনয়বাবু, আমি বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপকদের সাথে কথা বলতে চাই একবার। ঠিক আছে, চলুন না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপকদের সাথে কথা বলা হয়। অনিকেত সবার সাথেই রাজীব আর মধুমিতার বিষয়ে সাধারণ কিছু প্রশ্ন করতে থাকে। প্রত্যেকে আলাদা আলাদাভাবে ঘরে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য উত্তর দেয়। সবার সাথে আলোচনার পর অনিকেত সকলের উদ্দেশ্যেই বলে যে, দেখুন, আপনাদের আমার যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। দয়া করে আপনাদের যদি এমন কোনো কিছু মনে পড়ে রাজীব আর মধুমিতার বিষয়ে, তাহলে অবশ্যই থানায় একবার টেলিফোন করবেন। কারণ মধুমিতার মৃত্যু মর্মান্তিক, কিন্তু রাজীবও ছাত্র। সে যদি অপরাধ না করে থাকে, শুধুমাত্র প্রমাণের অভাবে তার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। দিবাকর বাবু, আপনি বলছিলেন যে মধুমিতার কোনো বান্ধবী থানায় ফোন করেছিল, সেই রাজীবের কথা জানায়। তার সাথে একবার কথা বলতে চাই। সে এই ক্যাম্পাসেরই মেসে থাকে, আসুন।
আমি একবার মধুমিতার ঘরটাও দেখতে চাই। ঠিক আছে অনিকেত বাবু, আপনি যেমনটা বলবেন। মধুমিতার হোস্টেলে গিয়ে তার রুমমেট ছাড়াও সহপাঠীদের ডাকা হয়। থানায় কে ফোন করেছিল? আমি স্যার। নাম কি তোমার? পিয়ালি। মেয়েটার গলায় জড়তা লক্ষ্য করা যাচ্ছিল। খুব ভয় আছে সেটা ওর চোখ মুখে স্পষ্ট। গলাটাও কাঁপছিল। আচ্ছা, মধুমিতাকে যে রাজীবই খুন করেছে এটা তোমার কেন মনে হচ্ছে? মধুমিতার কি প্রাণের ভয় ছিল আগে থেকেই? তুমি কি আগে থেকে জানতে, মানে কিছু অনুমান করেছিলে কি? না, মানে তেমন কিছু। আসলে রাজীব মধুমিতাকে পছন্দ করত। দুবার সে আমার হাতে চিঠিও দিয়েছে মধুমিতাকে দেবার জন্য, কিন্তু মধুমিতা রাজীবকে শুধু বন্ধু হিসেবেই মনে করত। তবে রাজীব চেয়েছিল মধুমিতার সাথে প্রেমের সম্পর্ক রাখতে, কিন্তু মধুমিতা বারবারই এড়িয়ে গেছে। মধুমিতার সাথে রাজীবের শেষ কবে কথা হয়েছে? সেটা জানি না, তবে ও গত কয়েকদিন থেকে খুবই মনমরা ছিল। কিছু একটা চলছিল ওর মনে, কিন্তু সেটা কখনো ও আমাকে বলেনি। মাঝে মাঝে ওকে আমাদের বিশ্ববিদ্যালয়ের টেলিফোনে কারোর সাথে কথা বলতে দেখেছি। কার সাথে কথা বলছে জিজ্ঞেস করলে বলতো কাজের খোঁজ করার জন্য বিজ্ঞাপনে দেওয়া নম্বরে টেলিফোন করছে। আচ্ছা, রাজীব তো মধুমিতাকে ভালোবাসতো বলছো, তাহলে সে কি খুন করতে পারে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ভালোবাসতো, কিন্তু বেশ কয়েকদিন আগে ও উন্মাদ হয়ে গিয়েছিল। আমরা ক্লাস শেষ করে হোস্টেলে আসছিলাম, তখন রাজীব মধুমিতার হাত টেনে নিয়ে যায় অনেকটা দূরে। রাজীব ভেবেছিল মধুমিতার সাথে অন্য কারো সম্পর্ক আছে, আর সেই জন্য ও মধুমিতাকে বলেছিল যে সে যদি ওকে না পায় তাহলে আর অন্য কারোর হতে দেবে না। সেদিন রাজীবের সাথে মধুমিতার অনেক ঝামেলাও হয়েছিল। ঠিক আছে, মধুমিতা কোন ঘরে থাকতো আমি একবার দেখতে চাই। এই যে এইদিকে আসুন আমার সাথে। অনেকে দীর্ঘক্ষণ পিয়ালির ঘরটা ভালোভাবে খুঁটিয়ে দেখে। জামা কাপড় থেকে শুরু করে আলমারি, টেবিলের ড্রয়ার, বই, খাতা সব কিছু। ড্রয়ারের মধ্যে যে কিছু ছোট ভিজিটিং কার্ড সেগুলো পায়, সেগুলো পকেটে পুরে নেয়। ডায়েরির মাঝে মধুমিতার একটা ছবিও সেটা পায় এবং সেটা নিয়েও নেয়। আলমারির একটা ড্রয়ারে বেশ কিছু টাকাও নজরে আসে। একটা ডায়েরি পায় যেটার বেশিরভাগ পাতাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। ছেঁড়া পাতাগুলো অনেকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। ঘরের ভেতরটা পর্যবেক্ষণ করে বলে ওঠে, মধুমিতা প্রতিদিন বাইরে যেত? হ্যাঁ, প্রায় প্রতিদিনই, মাঝে দু একদিন যেত না। আপনি কি জানেন মধুমিতা প্রতিদিন বাইরে কোথায় যেত? সে কি, এটা আমি কি করে জানবো? আর তাছাড়া মধুমিতা যথেষ্ট ভালো ছাত্রী, সে নিজেকে নিয়ে সচেতন, তাই আর তার বিষয়ে অন্য কিছু তো জানা নেই। ঠিক আছে, আমরা তবে এখন আসছি। কোনো কিছুর প্রয়োজন হলে আমি আপনাদের টেলিফোন করব। ঠিক আছে অনিকেত বাবু। চলুন আপনাদের কিছুটা এগিয়ে দিয়ে আসি। বাড়ি ফিরে স্নান করে জামা কাপড় পাল্টে বৈঠক ঘরে বসতেই রঘু কাকা আমাদের জন্য গরম গরম বেগুনি ভেজে সামনে রাখে, সাথে অবশ্যই চা। অনিকেতও এসে বসে, খুবই অন্যমনস্ক আছে। কিছু কুলকিনারা করতে পারলে, কোনো সূত্র? এখনো না, তবে খুনি যেই হোক বাইরের কেউ নয় এটা ঠিক অনুমান করেছি। আশেপাশে কেউ আছে, কিন্তু নজরে পড়ছে না। তুমি কি তবে রাজীবকে নির্দোষ ভেবে নিয়েছ? এখনো পর্যন্ত তাই। আমার মনে হয় না রাজীব মধুমিতাকে খুন করার মতো সাহস দেখাবে, কারণ ওর ঘরে চারিদিকে শুধু সুর আর সঙ্গীত। লেখাপড়া করছে অর্থনীতি নিয়ে, সেটা ঠিক, কিন্তু ওর মধ্যে খুন করতে পারার বিষয়টা অন্যভাবে ভাবতে হবে।
তুমি মধুমিতার ঘরে কিছু পেয়েছিলে? হ্যাঁ, মধুমিতার ঘরে এগুলোই পাওয়া গেছে। বাবা, এত মানুষের সাথে পরিচয়! রঘু কাকা দেরি করছে দেখে আমি এগিয়ে যাই। ভিজিটিং কার্ডগুলো হাতে নিয়ে দেখতে দেখতে এসে তক্তপোষে বসে পড়ি। যতদূর মনে হয় সে কোনো বড় সড় মাপের কাজ করত। যা জানা গেল, ও নাকি কোনো খবরের কাগজের দপ্তরে কাজ করত। মনে হয় না। খবরের কাগজের দপ্তরে এই মানুষগুলো কেন যাবে? তোমার কি মনে হয় এদের সাথে আলাদা আলাদা কোনো জায়গায় দেখা হয়েছে, নাকি একই জায়গায়? আলাদা আলাদা জায়গাতেও হতে পারে, কিন্তু এত নামি দামি সব ব্যবসায়ী মধুমিতা তো ছাত্রী ছিল, তার সাথে দেখা করবে কেন? তোমার কথায় কিন্তু যুক্তি আছে সুজিত, বুদ্ধি খুলছে তোমার। ভালো ভালো, বেশ ভালো। আচ্ছা, তাহলে কি এদের সবার সাথেই এক জায়গাতেই দেখা হয়েছে মধুমিতার? আমার একটা কথা মনে হলো, আগেই মধুমিতা মেয়েটা কোনো কাজ করতো কিনা সেটা খোঁজ নিতে হবে। তাহলে সেখান থেকে কিছুটা হলেও তথ্য পেলেও পেতে পারো। অনিকেত কার্ডগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। কিছুক্ষণ পর কি মনে হতেই সে টেলিফোনের কাছে গিয়ে কাউকে টেলিফোন করতে থাকে। পরের দিন সকালে খাবার টেবিলে বসতেই রঘু কাকার রান্নাঘর থেকে রান্নার অসাধারণ সুগন্ধ আসছিল। দেখি রঘু কাকা বিরিয়ানি রান্না করছে, আর তারই সুগন্ধ ছড়িয়েছে। এ কি রঘু কাকা, আজ বিরিয়ানি? কি ব্যাপার বলো তো? ওই ইচ্ছে করলো তাই বানালাম, খেয়ে বলতো কেমন হয়েছে। সেটাই তো ভয় পাচ্ছি, না জানি কেমন হয়েছে। এই শোনো সুজিত দাদাবাবু, তোমার সব কথার মশকরা মোটেই ভালো লাগে না। আমার রান্না কখনো খারাপ হতেই পারে না, বুঝেছো? আরে তুমি তো রেগে যাচ্ছ, তাছাড়া নিজের প্রশংসা নিজেই করছো। শোনো, আমিও প্রথমে আমার রান্না নিয়ে ভাবতাম কেমন হবে খেতে জানি না, কিন্তু সবাই যখন আমার রান্না খেয়ে প্রশংসা করে, এমনকি তোমরাও তো বলো আমি ভালো রান্না করি, তার থেকেই নিজের প্রতি বিশ্বাস আসে যে আমার রান্না খারাপ হতেই পারে না। তার মানে মানুষের কথায় নিজের প্রতি বিশ্বাস। তবে এই সবাই বলতে কাদের কথা বলছো? সবাই বলতে সে অনেক কথা, তবে অন্যের কথায় নয়। আমার কিন্তু নিজের প্রতি বিশ্বাস আছে। তবে একটা কথা কি জানো সুজিত দাদাবাবু, যখন অনেক মানুষ কোনো জিনিস বা কোনো ঘটনাকে নিয়ে একই কথা বলে, তখন বুঝতে হবে সেই বিষয়টার গুরুত্ব আছে। কি বললে তুমি? আরেকবার বলো। বললাম যে অনেকজন মানুষ যখন তোমাকে আলাদা আলাদা ভাবে একই কথা বলে, তখন তোমাকে সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। তুমি দারুণ কথা বলেছো রঘু কাকা, তুমি নিজেও জানো না তুমি কত বড় উপকার করেছো আমার। তোমাদের কথাবার্তার কোনো মাথা মুন্ডু বুঝি না। মানেটা হলো যে, অনিকেত কথাটা বলতে বলতেই টেলিফোন বেজে ওঠে। রঘু কাকার ওই একটা কথায় আচমকা অনিকেতের রহস্যের জট বোধহয় খুলে গিয়েছিল। খুব খুব উত্তেজিত লাগছিল ওকে। টেলিফোনটা রিসিভ করে ওপারের ব্যক্তির কথা শুনে চমকে ওঠে। কি কি বলছেন আপনি? এটা আগে কেন বলেননি? এত বড় একটা ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আপনি মধুমিতার রিপোর্টটা তৈরি রাখুন, আমার দরকার আছে সেটার। কি হয়েছে? কার ফোন ছিল? ডক্টর অভয়ের। আমি আসছি। সুজিত, আমি টেলিফোন করলে তুমিও চলে এসো। আমি আমি এখনই যাচ্ছি তোমার সাথে। না না, তুমি খাও, আমি এক্ষুনি বেরোবো, আমি আসছি। অনিকেত না খেয়ে বেরিয়ে যায়। আমি অগত্যা অনিকেতের টেলিফোনের অপেক্ষা করতে থাকি, আর ঠিক দুপুর 2টোর সময় টেলিফোন বেজে ওঠে।
তুমি তুমি এখন কোথায় আছো? আর আর গিয়েছিলেই বা কোথায়? আমি এখন থানায় যাচ্ছি, তুমি এলেই সব বুঝতে পারবে। ঠিক আছে। টেলিফোনটা রেখেই তৈরি হয়ে বেরিয়ে পড়ি বোলপুরের উদ্দেশ্যে। উপাচার্য বিনয়বাবুর বাড়ি পৌঁছতে আমার প্রায় 4টে বেজে যায়। বাড়ির সামনে পৌঁছতেই দেখি আরও দুখানা গাড়ি ছাড়াও পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। অনিকেত কি রহস্যের কুলকিনারা করে ফেলেছে? ভেতরে ঢুকতেই দেখি ঘরে ততক্ষণে ভিড় জমে গেছে। রাজীব, পুলিশ অফিসার দিবাকর বাবু সহ 2জন কনস্টেবল, বিনয়বাবু, বিশ্ববিদ্যালয়ের 3জন অধ্যাপক, একজন অঙ্ক, একজন জীববিদ্যা, একজন দর্শনের অধ্যাপক, রাজীবের বাবা প্রদীপ ভৌমিক। হঠাৎ করে সবাইকে এভাবে ডেকে আনার অর্থ আমি বুঝতে পারছি না অনিকেত বাবু। খুনি কে সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? না না, এখনো খুঁজে পাইনি। তবে খুনি নিজেই স্বীকারোক্তি না দিলে বুঝবো কিভাবে কে খুনি। খুনি নিজে স্বীকার করবে? আশ্চর্য, আপনার এত বুদ্ধি অথচ এই বোকা বোকা কথায় হাসালেন। দেখা যাক না। সুজিত, তুমিও আসন গ্রহণ করো। আমারও অদ্ভুত লাগছে, কিন্তু খুনি নিজের থেকে স্বীকার করবে? অনিকেত এবারে ধীরে ধীরে বলতে শুরু করে। আগে আমাদের শুরু থেকে ভাবতে হবে। প্রথমেই যে কথাটা বলবো সেটা শুনলে হয়তো সকলেই অবাক হয়ে যাবেন। মধুমিতা আসলে অন্তঃসত্ত্বা ছিল। কি? আমি অবাক হয়ে যাই অনিকেতের কথায়। হ্যাঁ, মধুমিতা 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আর তার ডাক্তারের রিপোর্ট এই যে টেবিলে রয়েছে। ডাক্তার অভয় সেদিন আমাকে জানায়নি। সে ভেবেছিল অবিবাহিতা মেয়ের বিষয়ে এই ধরনের খবর ছড়িয়ে পড়লে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই তিনি বলেননি। কিন্তু যখন তিনি দেখলেন আমি মধুমিতার মৃত্যু রহস্যে তদন্ত করছি, তখন আমাকে আজ জানালেন। এবার আসছি পিয়ালির কথায়। পিয়ালিকে মধুমিতা বলেছিল সে নাকি খবরের কাগজের দপ্তরে কাজ করে। আমি কাল রাতেই বোলপুরের বিভিন্ন ছোট বড় খবরের কাগজের দপ্তরে ফোন করে জানার চেষ্টা করি, কিন্তু কেউই মধুমিতার বিষয়ে বলতে পারে না। এরপর মধুমিতার কাছে পাওয়া ভিজিটিং কার্ডগুলোর টেলিফোন নম্বরে ফোন করলেও কোনো কিছুই জানা যায় না। তবে মতিলাল সাহানি নামে এক ব্যবসায়ীর সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি তার বাড়িতে যেতে বললেন। আমি তার সাথে দেখা করে মধুমিতার কথা বললে তিনি জানান ওই নামে তার কাউকে মনে পড়ছে না, কিন্তু ভিজিটিং কার্ড দেখেও অস্বীকার করতে পারছিলেন না। আমি মধুমিতার ছবি দেখালে সে চিনে ফেলে, আর যেটা বলে সেটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মতিলালবাবু জানান যে ছবিটা আসলে অ্যানি নামে একজন ডান্সার অর্থাৎ নর্তকীর ছবি। মধুমিতা আসলে নিজের নাম পরিবর্তন করে হোটেলে নর্তকীর কাজ করত। আমি যখন ওর ঘরে তল্লাশি করি তখন জামা কাপড় সহ দামি হাত ঘড়ি, দামি সব সাজসজ্জা দেখে অবাক হয়েছিলাম। মতিলালবাবু জানান যে অ্যানি একটি বড় হোটেলে নিয়মিত নাচ করত, আর তখনই সে তার সাথে আলাদা দেখা করার জন্য এই কার্ডটা দিয়েছিল। হ্যাঁ, মধুমিতা হোটেলে নাচ করত? আমি আমি বিশ্বাস করি না, সব মিথ্যে কথা এগুলো। না 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 না, আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু মতিলাল বাবুর কাছ থেকে হোটেলের নামটা শুনেনি। ড্রিম কুইন হোটেল। ব্রিটিশদের এই হোটেলে খুব আনাগোনা ছিল এক সময়। এখন তার মালিকানা ভারতীয় কারুর হাতে। সেখানে গিয়ে খোঁজ নিতেই পরিষ্কার হয়ে যায় মধুমিতার বিষয়। কিন্তু এসবের সাথে কি খুনের সম্পর্ক আছে? মধুমিতা কি করতো না করতো সেটা তার বিষয়। আমার ছেলেটাকে ওই রকম একটা মেয়ের জন্য... দাঁড়ান দাঁড়ান প্রদীপবাবু, সম্পর্ক তো আছেই। আর তাছাড়া নিজের লেখাপড়া, নিজের সমস্ত খরচের জন্যই মধুমিতা এই পেশাকে বেছে নিয়েছিল। যাই হোক, আচ্ছা রাজীব, তোমার ভায়োলিনটা কোথায়? ভায়োলিন? হ্যাঁ, ভায়োলিন, যেটা নিয়ে তোমার ছবি তোমার বাড়িতে দেখেছিলাম। তোমার তো বাদ্যযন্ত্র বাজানো নেশা। হ্যাঁ, আমার বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে আর শিখতে ভীষণই ভালো লাগে। কিন্তু তোমার ঘরে আমি ভায়োলিনটা দেখতে পাইনি। কোথায় লুকিয়েছো সেটা?
হ্যাঁ আমারই ভায়োলিন, কিন্তু আমার জিনিস লুকোবো কেন? তাহলে সেটা কোথায়? সেটা সেটা ও হ্যাঁ, সেটা তো স্যারকে দিয়েছিলাম। হ্যাঁ, কয়েকদিন আগে আমি ভায়োলিন বাজানোর চেষ্টা করছিলাম, তখন উপাচার্য আমাকে বললেন তিনি ভায়োলিন বাজাতে জানেন, আমাকে বাজিয়েও শোনান। বললেন 2 দিন বাজিয়ে দিয়ে দেবেন, কি নতুন সুর তুলবেন। তারপর তো আর নেওয়াও হয়নি আমার। রাজীবের ভায়োলিনটা কোথায় বিনয়বাবু? কি? ভায়োলিনটা আমার ঘরে রাখা আছে, কিন্তু এখানে ভায়োলিনের কি সম্পর্ক? দেখাই যাক কি সম্পর্ক। দিবাকর বাবু, আপনি একবার বিনয়বাবুর ঘর থেকে ভায়োলিনটা এনে দিন না। বিনয়বাবু, নতুন সুর তুলেছেন নিশ্চয়ই, শোনান না। সুর? না, মানে কাজের চাপে সেসব আর করা হয়নি। তাহলে অন্য কোনো সুর যেটা আপনি আগে থেকেই পারেন? এসব কি হচ্ছে কি অফিসার? মধুমিতার মৃত্যু রহস্যের কুল কিনারা না করতে পেরে কি এবার জলসা বসবে নাকি? মধুমিতার মৃত্যুর কুল কিনারা ঠিকই হবে বিনয়বাবু, আপনি শুধু একবার ভায়োলিনটা বাজিয়ে শোনান। আমার মন মেজাজ ঠিক নেই, তাই। মন মেজাজ ঠিক নেই নাকি আপনি ভায়োলিন বাজাতেই জানেন না? কি বলতে চাইছেন কি? কিছু না। রাজীব, এই ঘরের পরিবেশটা যেন কেমন থমথমে হয়ে গেছে, নতুন কোনো সুর শোনাও না। এমন পরিস্থিতিতে কোনো সুর তোলা হবে না স্যার। আরে চেষ্টা করো, হবে। রাজীব অনিকেতের কথায় ভায়োলিনের সুর তোলে, সবাই সেই সুরে লীন হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আচমকা ভায়োলিনের তার ছিঁড়ে যায়। এই ঘটনায় আমি সহ সকলেই হতবাক হয়ে যাই। এ কি, ভায়োলিনের তারটা ছিঁড়ে গেল কেন? আমার নতুন ভায়োলিনের তার এভাবে ছিঁড়ে গেল কেন? যা বাবা, এটা কি করে সম্ভব? আমিও তো অবাক হচ্ছি, ভায়োলিনের তার তো ছিঁড়ে যাওয়া এত সহজ নয়। শান্ত হও রাজীব, ভায়োলিনের তার একা একা ছিঁড়ে যায়নি, ওটাকে আগেই ছেঁড়া হয়েছে। মানে কি বলছেন কি? ভায়োলিনের তার ছেঁড়া এত সহজ নাকি? আর কেই বা ছিঁড়বে? না ছিঁড়লেও খুলে নিয়েছে যার ভায়োলিন নিয়ে অভিজ্ঞতা আছে। কি বলতে চাইছেন কি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? হাউ ডেয়ার ইউ মিস্টার অনিকেত ঘোষ! আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এটা আপনি কি বলছেন? মধুমিতা খুন হয়েছে গতকাল সন্ধ্যায়, আর আমরা সেই সময় 3 জনই বিনয়বাবুর বাড়িতে ছিলাম। আমাদেরকে উনি আমন্ত্রণ করেছিলেন। যে মানুষটা আমাদের সাথে কাল ছিল সে কি করে ক্যাম্পাসের ভিতরে যাবে? আপনারা 3 জনই বলেছিলেন না কাল যে বিনয়বাবু প্রতি রবিবার আপনাদের সাথে জলসার আয়োজন করেন, কিন্তু এই সপ্তাহে তিনি বুধবারেই আমন্ত্রণ করেছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? কে কাকে কখন নিমন্ত্রণ করবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই, কিন্তু সেদিন ঠিক কি কি হয়েছে একবার মনে করে বলুন দেখি। আমরা তো গতকালই আপনাকে বলেছি ঠিক কি কি হয়েছিল, আপনাকে তো সব জানিয়েছি। বুধবার দিন আমরা 3 জন বিনয়বাবুর বাড়ির সামনে এসে কলিং বেল টিপলে তিনি অনেক দেরি করে দরজা খোলেন। দেরির কারণ জিজ্ঞেস করলে বলেন লাইব্রেরির কিছু কাজের চাপ আছে, তাই দেরি হলো। তারপর বিনয়বাবু আমাদের সামনে বিভিন্ন খাবার আর গান করার জন্য মাউতর গান তার পুরনো ম্যান্ডেলিনটা দিয়ে বলেন তার লাইব্রেরির কিছু লেখার কাজ আছে পাশের ঘরে, লেখা শেষ করেই আমাদের মধ্যে বসবেন।
আপনাদের মনে হয়নি প্রতি সপ্তাহে রবিবার আপনারা একসাথে সময় কাটান, অথচ এই সপ্তাহে বুধবার উপাচার্য বিনয়বাবু আপনাদের আমন্ত্রণ জানান, যেখানে তিনি লাইব্রেরির কাজ নিয়ে ব্যস্ত? কি বলতে চাইছেন কি? আপনি যা খুশি নিজের মতন করে বললেই হলো। যা খুশি নয় বিনয়বাবু, আপনি মধুমিতাকে খুন করেছেন, কারণ আপনার সাথেই মধুমিতার সম্পর্ক ছিল, আর মধুমিতাকে খুন করার প্রমাণ আপনার ওই 2 হাত। যদি প্রয়োজন হয় ড্রিম কুইন হোটেল ম্যানেজারকেও ডাকতে পারি। মধুমিতার অন্তঃসত্ত্বা হওয়ার কারণও আপনি। বলুন, আপনি আর পালিয়ে বাঁচতে পারবেন না। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে। ঘরের মধ্যে সকলের দৃষ্টি তখন বিনয়বাবুর ওপর। কিছুক্ষণ চুপ থাকার পর বিনয়বাবু চিৎকার করে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি মধুমিতাকে, আমিই করেছি। এছাড়া আমার উপায় ছিল না। ওকে না মেরে ফেললে আমার আরো সম্পর্কের কথা সবাইকে যেও বলে দিতে চাইছিল। গত 10 বছর আগে আমার স্ত্রী আর ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আমার শারীরিক চাহিদা প্রবল ছিল। তাই বাধ্য হয়েই হোটেলের নর্তকীদের সাথে আমি সময় কাটাতাম। সেখানেই পরিচয় হয় আমার অ্যানির সাথে। অ্যানি শুধু নাচ করত, কিন্তু ওকে একবার দেখেই আমার মনে হয় যেন নতুন করে প্রেমে পড়ে যাই। ওর সাথে রাত কাটাতে চাইলে প্রথমে ও অস্বীকার করে, কারণ আমি ওকে ওর সাজগোজ পোশাক পরিচ্ছদের কারণে চিনতে না পারলেও ও তো আমায় চিনেছে। অনেকবার কথা বলার চেষ্টা করার পরে একদিন অ্যানির সাথে কথা হয়। তখনই জানতে পারি ও মধুমিতা, আমারই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিন্তু আমি ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। শেষে মধুমিতাও আমার প্রেম মেনে নেয়। আমাদের সম্পর্ক গভীর থেকে গভীর হয়। আমরা সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সেই জায়গায় সময় কাটাতাম যেখানে ওর মৃতদেহ পাওয়া যায়। আমাদের সম্পর্ক 6 মাস ছিল। হঠাৎই হোটেলের ম্যানেজার আমাদের বিষয়টা অনুমান করতে পারে। এছাড়াও আমার আরো কয়েকজন বন্ধুও কিছুটা অনুমান করে অ্যানির সাথে আমার সম্পর্ক। আমি চাইছিলাম না আর কেউ আমাদের বিষয়টা জানুক, নইলে আমার যা মান সম্মান আছে সেটা আর থাকবে না। মধুমিতার বয়স খুবই কম। আমাদের এই সম্পর্কটা সমাজ ভালোভাবে নেবে না। আমি ভাবি যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই হবে, অ্যানির থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। আর তাছাড়া আমার বয়স এখন 42, আর মধুমিতা অর্থাৎ অ্যানি মাত্র 22 বছরের। ওর আলাদা জীবন আছে। ওকে বললাম আমি এই সম্পর্ক রাখতে চাই না, কিন্তু ও রাজি হয় না। একদিন বিকেলে সেই ক্যাম্পাসে অ্যানি মানে মধুমিতার সাথে কথা বলি। মধুমিতা, আমাদের এভাবে মেলামেশা ঠিক হচ্ছে না, উচিত না এসব আর করা। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি স্যার। আমি তো ভেবেছি আপনাকে বিয়ে করব, সংসার করব আপনার সাথে। বিয়ে করবে? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, করব। আপনার কোনো আপত্তি আছে? আমার বয়স কত জানো? যতই হোক, সেটা নিয়ে তো আমার আপত্তি থাকার কথা, আপনার নয়। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আজকের পর থেকে তোমার সাথে আমি আর দেখাও করব না। আপনি তাহলে ঠিক করেই নিয়েছেন আমার সাথে আর সম্পর্ক রাখবেন না? না, আজকের পর আর না। কিন্তু আমি তো আপনাকে এত সহজে ছেড়ে দেব না। আপনি আমার শরীর নিয়ে খেলেছেন, মন নিয়েও খেলেছেন। আমি আপনাকে আমার ব্যবসার সময়টা আপনাকে দিয়েছি। সেই সময় হোটেলে নাচলে আমার রোজগার হতো। কি বলতে চাইছো তুমি?
আমাকে 1,00,000 টাকা দাও আর তার পরিবর্তে মুক্তি নাও। কি 1,00,000? আমি আমি এত টাকা কোথায় পাবো? আমার কি এত রোজগার আছে নাকি? সে আমি জানি না। 1,00,000 দিলেই মুক্তি পাবে, না হলে নয়। আর যদি না দিই? তাহলে আর কি, সবাই জেনে যাবে আপনার কীর্তির কথা। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ধরে নাও তাই। আমার কিছুদিন সময় লাগবে। এত টাকা আমার কাছে এখন নেই। 10 দিন সময় নাও, 10 দিন পর ঠিক এখানেই টাকা নিয়ে আসবে। এরপর 6 দিন পেরিয়ে যায়, আমি টাকা জোগাড় করতে পারিনি। এদিকে ভয় ছিল যদি মধুমিতা এসব কথা ফাঁস করে দেয়, তার থেকে বরং ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিই। আর তখনই ক্যাম্পাসে লক্ষ্য করি মধুমিতা আর রাজীবের ঝামেলা। আমি ঠান্ডা মাথায় মধুমিতাকে খুন করার ছক কষি। রাজীবের থেকে ভায়োলিনটাও কৌশলে নিয়ে নিই। এরপর আমার 3 অধ্যাপককে নিমন্ত্রণ করি বাড়িতে, যেন কখনো আমার দিকে আঙুল এলেও যেন এই 3 জন বলতে পারে আমি বাড়িতেই ছিলাম। সন্ধ্যায় মধুমিতা টেলিফোন করে। ও খুব উচ্ছ্বসিত ছিল, বলছিল একটা দারুণ খবর দিতে চায়। ও অপেক্ষা করছে। আমি আমার লং কোটটা গায়ে চাপিয়ে নিই। সন্ধ্যার কুয়াশাটাও ঘন পড়ে। 3 জনকে ঘরে বসিয়ে ভায়োলিনের তার খুলে পেছন দরজা দিয়ে বেরিয়ে যাই। ওদের বলে যাই কিছু প্রয়োজন হলে নিজেদের নিয়ে নিতে, আমাকে যেন না ডাকে। কাজ শেষ হলে নিজে এসেই জলসায় যোগদান করব। এরপর খুব দ্রুত পা চালিয়ে এগিয়ে যাই ক্যাম্পাসে। দেখি মধুমিতা বসে আছে। ওর পেছনে নিশ্চুপভাবে হেঁটে গিয়েই ওকে পেছন ফিরতে না দিয়েই ওর গলায় তার পেঁচিয়ে দিই। ও পেছন ফিরে দেখতেও পারেনি কে আছে, আওয়াজও করতে পারেনি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। ওর গলায় তার পেঁচাতেই ওর হাতও কেটে যায়, সাথে আমারও 2 হাত। তারপর নিশ্চুপ ফিরে আসি। ভায়োলিনের তার মুছে আবার যথাস্থানে লাগিয়ে দিলেও ঠিক করে লাগানো হয়নি। কিন্তু আজ বুঝতে পারছি সেদিন হয়তো মধুমিতা ওর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটাই দিত। আর এটা জানলে আমি কখনোই ওকে মেরে ফেলতাম না। তাহলে কি করতেন? তাহলে আমি মধুমিতাকে বিয়ে করে নিতাম, নিষ্পাপ প্রাণটার হত্যা করতাম না। বিনয়বাবু স্বীকারোক্তি শোনার পর সকলে নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত কেউ ধারণা করতে পারেনি যে একজন উপাচার্য কোনো ছাত্রীর হত্যা করতে পারে। রাজীবও মুক্তি পায় মিথ্যা অভিযোগ থেকে। রাজীবকে ছেড়ে দেওয়া হয়, বিনয়বাবুকে গ্রেফতার করা হয়। এরপর প্রদীপবাবু অনিকেতের সামনে উপস্থিত হয়। আপনার এই দিন আমি কখনো ভুলবো না। আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে বসেছিল। আমি তো আপনাকে আগেই বলেছি, অপরাধী যেই হোক আমি সেটাই প্রমাণ করব। আর তাছাড়া এটাই আমার পেশা। সে তো ঠিকই, আজ আমার সত্যি ভগবানকে খুব ডাকতে ইচ্ছে করছে। এরপর সবার সাথে কথা বলে আমি আর অনিকেত বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। পথে অনিকেতকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে অনুমান করলে যে উপাচার্য বিনয়বাবুই খুনি হতে পারে? যখন খুন কি দিয়ে করা হয়েছে সেটা উদ্ধার করতে পারি। কি করে বুঝলে যে ভায়োলিনের তার দিয়ে খুন হয়েছে? রাজীবের ঘরে রাজীবের সাথে ভায়োলিনের ছবি দেখেছিলাম, কিন্তু ভায়োলিনটা ঘরে কোথাও ছিল না। তারপর মধুমিতার গলায় আঘাতের চিহ্নটা বারবার মনে করার চেষ্টা করি।
উপাচার্য বিনয়বাবুর সাথে যখন প্রথম কথা বলি তখন তিনি কলম দিয়ে কিছু একটা লিখছিলেন, কিন্তু লিখতে কষ্ট হচ্ছিল। সেটা মনে পড়তেই হঠাৎ মাথায় বুদ্ধি খেলে যায়। মধুমিতার হাতেও কাটা দাগ দেখেছি। যখন ওর গলায় তার পেঁচানো হয় তখন মধুমিতা হাত দিয়ে আটকানোর চেষ্টা করে, আর তখনই কেটে যায় ওর হাত। থানায় যখন রাজীবকে জলের গ্লাস এগিয়ে দিয়েছিলাম তখন ওর হাতে কোনো রকম কাটা দাগ দেখিনি। রাজীবের হাতে তেমন কাটা দাগ না দেখলেও উপাচার্য বিনয়বাবুর হাতে এক রকম কাটা দাগ। সন্দেহ বাড়ে, ওনার বাড়ি যাই। যেই ঘরে পেছনের দরজা আছে সেই দিকটা দেখি, আর সেখান থেকে ক্যাম্পাসে হেঁটে যাওয়ার দূরত্ব মাত্র 10 মিনিট। এতেই অনুমান আমার সত্যি মনে হয়। আরও একটা বিষয়, রঘু কাকা তখন বলছিল একই কথা যখন একটা বিষয় নিয়ে আলাদা আলাদা ব্যক্তি বলে তখন তার মধ্যে সত্যিই কিছু আছে। তোমার নিশ্চয়ই মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপকদের সাথে আলাদাভাবে কথা বলেছিলাম। হ্যাঁ, কেন মনে থাকবে না? তখন সকলে একটা কথা বলেছিল যে প্রতি সপ্তাহে রবিবারে উপাচার্য বিনয়বাবুর বাড়িতে তারা আসর আড্ডা করেন, কিন্তু এই সপ্তাহে কেন যেন বুধবার করেছিলেন। সকলে নাকি বিনয়বাবুকে জিজ্ঞেস করেছিলেন, তিনি তেমন কোনো উত্তর দেননি। কেন বুধবার করছে সেটাও তো জানা নেই। তখনই বুঝেছি কিছু তো গন্ডগোল আছে। ব্যাস, যা ভেবেছি তাই। মানে আগামী রবিবার আস্তে আস্তে মধুমিতার দেওয়া 10 দিন পেরিয়েছে তো। আর তাছাড়া মধুমিতাও কোনো একটা খবর দিতে চাইছিল বিনয়বাবুকে, আর তাই তিনি এভাবে বুধবার জলসা আসর বসিয়েছিলেন, যেন কেউ সন্দেহ না করে মধুমিতাকে তিনি খুন করতে পারেন। কখনো সন্দেহ হলেও সকলে যেন বলে তিনি ওই সময় বাড়িতে আড্ডায় মশগুল ছিলেন। আগে হ্যাঁ, এটাই কারণ। এবারে বাড়ি চলো তাড়াতাড়ি, তখন বিরিয়ানি না খেয়ে চলে এসেছো। সত্যি পেট কিন্তু চোঁচো করছে। চলো চলো চলো, এবার যাওয়া যাক।